প্রতীকী অনশনকারীর ব্যাজ পরে বসে থাকায় তপব্রত রায় কেএমসির চিকিৎসক তাকে পুলিশ নিয়ে গেল ময়দান থানায়, বেশি কিছুক্ষণ বসিয়ে রেখে তারপর তাকে ছেড়েও দেওয়া হলো। আমি দেবনানন্দ আপনার কাছে এটাই জানতে চাইছি, 3 থেকে 4 ঘন্টা তাকে বসিয়ে রাখা হলো, চিকিৎসক বললেন আমাকে স্পষ্ট কোনো কারণ ব্যাখ্যা করা হলো না কেন তাকে আনা হয়েছে। অনেকে প্রশ্ন তুলছেন পুলিশেরই বালখিল্য আচরণটা কেন? না, আমি একটা কথা আগে বলতে গেছিলাম, সেটা আমি শেষ করে নিই। আমি যে কথাটা বলতে চেয়েছিলাম ঠিকই, যে রায়টা বিচারপতি দিয়েছে অসম্ভব দুর্দান্ত রায় এবং আমি সমর্থন করি। প্রশ্নটা হচ্ছে এই রায়টা দেওয়ার কেন টানলেন কেন? আচ্ছা বলুন। অ্যাপ্রিহেনশন তার মানে কি? আজকে হলোটা কি? দেওয়ার পরে একটা অংশ পরিষ্কার রেড রোডে ঢুকতে গেল এবং পুলিশ সঙ্গে দ্বন্দ্ব। ওই প্রশ্ন আপনি বলেছেন। না না, আমি আবার বলবো, না না ওইটা কথা হয়েছে, ওইটা উচিত নয়, সেই কারণে এইটা করেই পুলিশ 144 ধারা কেন করলো? বেশ, আপনি পয়েন্টে আসুন। এই চিকিৎসককে কেন নিয়ে যাওয়া হলো? এইটা হলো যুক্তি। এই চিকিৎসককে কেন নিয়ে যাওয়া হলো? বুকে শির দ্বারা লেখা রয়েছে, এটা কি কোথাও প্রভোকেটিভ মনে হয়েছে? এটা কি প্রভোকেটিভ মনে হয়েছে? না না, প্রেরোগেটিভ মনে হয়েছে। না, প্রভোকেটিভ মনে হয়েছে। না, প্রভোকেটিভ কেন? ওনার বক্তব্যটা, পুলিশের একটা নিশ্চয়ই বক্তব্য আছে, পুলিশ বলবেন কেন করলো। এখন এখানে বসে যদি মিডিয়া ট্রায়াল করি যে ওর জন্য চিকিৎসক বলছেন আমাকে কিছু বলা হয়নি, এটা আমি সেটা যতসময় পর্যন্ত এটা জানা পরিষ্কার না যাচ্ছে এখানে বসে ট্রায়াল করে বলা আমি জাস্ট অ্যাড করে দিই প্লিজ। গতকালের ব্যাপারটা বলছে যে পুলিশ যা বলার বলবে। আগের দিন যখন 9 জনকে অ্যারেস্ট করা হয়েছিল ত্রিধারা সম্মিলনীতে স্লোগান দেওয়ার জন্য, সারা রাত ধরে জুনিয়র ডাক্তার, আমরা লাইভ দেখেছিলাম, জুনিয়র ডাক্তাররা প্রশ্ন করেছেন লালবাজারের কর্তাদের কেন তাকে গ্রেফতার করা হয়েছে। লালবাজারের কর্তা বলতে পারেননি গ্রেফতার করা হয়েছে। উত্তরটা দেব পরবর্তীকালে ফোন করে রবীন্দ্র সরোবর থানার অফিসারকে মাঝরাত 2:30টার সময় ফোন করে জুনিয়র ডাক্তার জানতে হয়েছে কেন গ্রেফতার করা হচ্ছে। লালবাজার জানে না? উত্তরটা দিই আমি। আচ্ছা, প্রশ্ন হচ্ছে কি, শোনো না, সবাই পুজো দেখছে, একটা অংশ উই ওয়ান্ট জাস্টিস, তাহলে অনাবশ্যক ভাবে বাকিদের বাধা দেওয়া হয় না? কি নীতিটা কি? না কি অনাবশ্যক বলছে? যেখানে হাজার লোক পুজো দেখছে, একদল লোক যদি 8-9 জন অনাবশ্যক শান্তিপূর্ণ এটা হয় না। শম্পা সরকার এই জন্য বলেছে যেভাবে অ্যারেস্ট করা হয়েছে এন্টায়ারলি অনৈতিক। কেন না, টি শার্টে উনি লিখেছিলেন সিদ্ধারা বিক্রি নয়, যে টি শার্ট অলরেডি বহুদিন ধরে মার্কেটে আছে। আমি এই সংক্রান্ত 2টো গল্প তোমাদের বলতে চাই, খুব ছোট গল্প। কোভিডের সময় ডক্টর ইন্দ্রনীল খাঁ হেলথ মিনিস্টারকে চিঠি লিখেছিল, মানে স্টেটের হেলথ মিনিস্টারকে, মমতা ব্যানার্জিকে চিঠি লিখেছিল যে পিপিই কিটসগুলো অ্যাডিকুয়েট নয় এবং যে সেফটি মেজার্সগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এসছে সেইগুলো ব্যবহার করা হচ্ছে না। তখন নাকি সেগুলো অরেঞ্জ এসছিল বলে, মুখ্যমন্ত্রীর রং পছন্দ হয়নি বলে সেগুলো ব্যবহার করা হয়নি। কিন্তু হলোটা কি? সেম ঘটনা। ইন্দ্রনীল খাঁ অন ডিউটি, তাকে তুলে নিয়ে যাওয়া হলো এবং তার ফোন সরিয়ে নেওয়া হলো। অন ডিউটি ডাক্তারকে পেশেন্ট পার্টি খোঁজে, সেই সময় তার ফোন যদি তার সঙ্গে না থাকে, দিস ইজ ইকুইভ্যালেন্ট টু ক্রিমিনাল। 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে এদের কয়েকটা কথায় একটা অ্যালার্জি হয়ে গেছে। পিসি, এখন আপাতত শিরদাঁড়া। তোমার মনে থাকবে ইলেকশনের সময় এমসিসি কোডে আমাদের তরফ থেকে বিজেপির একটা অ্যাডে দেওয়া হয়েছিল পিসি বলে একটা কথা। এমসিসি আমায় ডেকে পাঠালো, ইলেকশন কমিশন, আমি তখন এমসিসির সেন্সারগুলো, মানে ক্লিয়ারেন্সগুলো নিতাম। বিজেপির তরফ থেকে আমাকে ইসি থেকে ডেকে পাঠালো, ইলেকশন কমিশন থেকে ডেকে পাঠালো। পিসি কথাটা ব্যবহার করা যাবে না। তুমি আমায় বলো সৌমেন, পশ্চিমবঙ্গে, সারা ভারতবর্ষে, সারা বিশ্বে আর কোনো পিসি নেই? পিসি বললে, শিরদাঁড়া বললে এদের কেন এত গাত্রদাহ হয়? অ্যান্ড অন ডিউটি ডাক্তারকে তুমি নিয়ে চলে যাচ্ছ। আর এই 9 জনের কথা বলে লাস্ট একটা সেন্টেন্স, দেবনানন্দা ভীষণ উত্তেজিত হয়ে গেল। 9 জন, আমি আমার বক্তব্য সৌমেন, আমার বাড়িতে পুজো হয়, সেই পুজোয় যদি উঠোনে দাঁড়িয়ে আমি পুলিশকে বলবো সরিয়ে নিয়ে যাও, কিন্তু তাই বলে হোল নাই এবং 10 দিনের জন্য তাকে চিকিৎসক বলছেন, তপব্রত রায় বলছেন যে আমাকে কোনো ব্যাখ্যা করা হয়নি। এই বিষয়টা রাখুন। 163 বিএনএসএস এর যে ধারা সেটাকে হাইকোর্ট খারিজ করে দিল, ওটাকে রাখুন। এর পাশাপাশি মহামান্য বিচারপতি বলছেন যে এই ধরনের দমনপীড়নমূলক নীতি স্বেচ্ছাচারিতা রাস্তা খুলে দিতে পারে। খুব ইন্টারেস্টিং। ইন্ডিয়ান কনস্টিটিউশনের 19 নম্বর ধারায়
প্রতিটি নাগরিকের বাক স্বাধীনতার অধিকার আছে। আপনি মহামান্য বিচারপতি শম্পা সরকারের আমাদের যে মামলাটা করেছিলাম বাচ্চা ছেলেগুলো, সেই বাচ্চা ছেলেগুলোর যে জামিন দেওয়া হয়েছিল সেই অর্ডারে 26 নম্বর প্যারায় বলা হয়েছিল যে এই 9টা ছেলে সেই কার্নিভালের কাছে 200 মিটার দূরত্বে থাকবে। কখনোই বলা হয়নি যে সারা পশ্চিম বাংলায় কোথায় জলপাইগুড়ির কি হবে, কোথায় মুর্শিদাবাদের কি হবে। ওই 26 নম্বর প্যারায় কিন্তু লেখা ছিল না। অর্ডারের অপব্যাখ্যা করে 163 আপনারা প্রয়োগ করেছেন। এই কলকাতা পুলিশ, আমি তো অবাক হয়ে যাই, কলকাতা পুলিশ কোন আইনের এই বইগুলো পড়েন? এই জায়গাগুলো আপনার বাড়িটা ছাড়া আপনার বাড়ির প্রত্যেকটা জায়গায় 163 করে দিল, তাহলে আপনার বাড়ির লোক কি করে আসবে 5 জন ছাড়া? তাহলে সেটা কি করে হলো? কার্নিভালটা বেআইনি কার্নিভাল হলো। তাহলে 163 কিভাবে আপনারা প্রয়োগ করলেন ওই জায়গায়? আর একটা কথা, যে জায়গাটাতে গতকাল মহামান্য বিচারপতি বলেছেন যে প্রত্যেকটা অসামঞ্জস্য এবং যে নাগরিক প্রত্যেকটা জায়গায় তিনি আপনার মত অনুযায়ী আপনি চলতে পারেন। কালকে যে ডাক্তারকে আপনারা অ্যারেস্ট করলেন সেই ডাক্তার ওখানে এমার্জেন্সি ডিউটিতে ছিলেন, IMA-র একটা ব্যাচ পড়েছেন, তার অধিকার, সেটা তার গেঞ্জি পরার অধিকার আছে সেই জায়গাতে। কি বলেছেন উনি? আপনারা নিজেদের এমার্জেন্সি ডিউটিতে আপনারা গ্রেপ্তার করছেন। সেই জায়গাতে আপনাদের যদি কোনো এমার্জেন্সি হতো আজকে সেই জায়গায় সেই ডাক্তারকে পেতেন না। এই জায়গা থেকে মহানন্দ দি একটা লাইন আমি অ্যাড করে দিই। মহামান্য বিচারপতি বলছেন মৌলিক অধিকারে এই ধরনের নিয়ন্ত্রণ সৎ উদ্দেশ্যে হতে পারে না। কেন তপব্রত রায়কে পুলিশ আটক করলো, কেন 3-4 ঘন্টা বসিয়ে রাখলো, কেন তাকে ছেড়ে দিল, কিছুই স্পষ্ট নয়। একদমই, যেটা শীর্ষেন্দু বললো যে সংবিধানের 19(1)(b)তে আরেকটা কথা বলা আছে, রাইট টু অ্যাসেম্বল পিসফুলি উইদাউট আর্মস, অর্থাৎ কোনো রকম অস্ত্রশস্ত্র ছাড়া নিশ্চয়ই জমায়েত করা যাবে, আন্দোলন করা যাবে। আমরা লার্জেস্ট ডেমোক্রেসি, আমরা যেন সেটা ভুলে না যাই। আর আরেকটা কথা, যদি এই একজন ডাক্তার কর্মরত অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়, কয়েকটি ছাত্র তাদের গ্রেপ্তার করা হয়, তাহলে এই যে স্বতঃস্ফূর্তভাবে এত মানুষ কালকে এসেছেন, ডাক্তারদের পাশে দাঁড়িয়েছেন, এদের ধরতে গেলে তো জেল কম পড়ে যাবে। তার মানে মানুষের গণতান্ত্রিক অধিকারকে বাধা দেওয়া কোনো অবস্থাতেই ঠিক নয়। আন্দোলন যথার্থ কারণে হচ্ছে এটা বুঝতে হবে, তাদের সঙ্গে আলোচনা করতে হবে, এই সমস্যাগুলো সমাধান করতে হবে, কারণ এটা জনস্বাস্থ্যের সঙ্গে যুক্ত। প্রত্যেকটা মানুষ, সরকারি বেসরকারি ডাক্তাররা পর্যন্ত এগিয়ে এসেছেন এই আন্দোলনে। কেন এসেছেন? কারণ এদের কোনো পার্সোনাল ইন্টারেস্ট নেই, এটা জনস্বাস্থ্যকে উন্নত করার জন্য। এটা নিশ্চয়ই শাসক দলও চাইছেন। শাসক দলের তার কাজই তো হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য এগুলোকে উন্নত করা। উন্নয়নের একটা বড় মাপকাঠি হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য। কাজেই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের ক্রাইটেরিয়া হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য। সেইগুলো যদি উন্নত না হয়, আমরা দেশকে কোন দিকে নিয়ে যেতে চাইছি? অনুন্নয়নের দিকে না উন্নতির দিকে? কাজে এই কথাগুলো যদি আমরা ভুলে যাই, শাসকের কাজ করুন, জনসাধারণ তাকে এত ভোটে জিতিয়েছেন কিসের জন্য? কারণ তারা এই দায়িত্বটা তাদের দিয়েছেন। কাজে আমরা চাইব মানবিকভাবে এই সমস্যাগুলোর সমাধান হোক, আলোচনাটা ফলপ্রসূ হোক। ডাক্তারেরা বারবার যাচ্ছেন, তারা বলছেন আলোচনায় কিছু বেরিয়ে আসছে না। এটা কেন হবে? মুখ্য সচিব, স্বাস্থ্য সচিব সবাই মিলে এটার সমাধান করুন। একেবারেই সরকার কি বুঝতে চাইছে না, না জেনে বুঝে বুঝছে না, এটা অনেকে প্রশ্ন তুলছেন। একদিকে যখন কলকাতা হাইকোর্টে একের পর এক মামলার ক্ষেত্রে পুলিশ প্রশাসন ধাক্কা খাচ্ছে, অন্যদিকে সুপ্রিম কোর্টে অস্বস্তির মুখে গতকাল পড়ল রাজ্য সরকার। আরজিকর কাণ্ডের শুনানিতে সিভিক ভলান্টিয়ার নিয়োগ দিয়ে সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়ল সরকার। এটা একটা সুন্দর ব্যবস্থা যেখানে রাজনৈতিক মদতপুষ্ট ব্যক্তিদের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নিযুক্ত করা হচ্ছে। সিভিক ভলান্টিয়ার নিয়োগ দিয়ে মঙ্গলবার এমনই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন দেশের প্রধান বিচারপতি। পরের শুনানিতে রাজ্য সরকারের থেকে হলফনামা তলব করেছে শীর্ষ আদালত। That there was a civic volunteer that is the main accused, that the band of civilians that they are recruiting, that they should consider and perhaps disband. They have doubled down on that. And they have various notifications that I have placed in my application. Being now recruited in the manner in which that person who is involved in the crime was recruited. He was not recruited under the Private Security Agencies Regulation Act 2005, under which all the hospitals in India, including the public hospitals in Delhi, they are all recruiting under this act. Gentleman who is, I am using this expression, gentleman is not yet convicted. So he was not recruited under this act.
He was recruited under the government notifications, administrative orders issued by the police. So now they were not meant, he was not posted even in the hospital. So it's not that somebody who is deliberately chosen and posted in the hospital, he has done something other than he was not being supervised. How many such civic volunteers do you have in West Bengal? How are they recruited? Who recruits them actually? This is now under the security agencies. These 1,500 civic volunteers whom you have, who recruits them? What are their qualifications? So it is the security agency which recruits. Are you recruiting these people generally under that 2011 government order? And my lords, But what is not the for- verification done? The man had cases against him, particularly of domestic violence. None of that verification is done when a man is appointed as a civic volunteer, which gives him access. On the next occasion, we want this to be flagged. State of West Bengal shall file an affidavit before the next date of listing, explaining, bracket 1, the legal source of authority for the recruitment of civic volunteers to the state, semicolon, bracket 2, the modalities for recruitment, semicolon, the qualifications for recruitment, semicolon, bracket 4, the verification of Procedure. antecedents which is carried out before recruitment is made, semicolon, bracket 5, the institutions in which the civic volunteers are assigned duties, semicolon, and bracket 6, the payments made to civic volunteers, whether on a daily or monthly basis, and the budgeted outlays in that regard. Full stop. The affidavit shall specifically disclose the selection process which is followed for the recruitment of the civic volunteers and the steps which have been taken to ensure that such volunteers do not operate in any event in sensitive establishments such as hospitals and schools, So great. which may be particularly vulnerable. Or police stations. First, file your affidavit. We want to know what are you doing, because otherwise this is a nice process of conferring political patronage on people who are totally unverified and অর্থাৎ সিভিক ভলান্টিয়ার নিয়োগের প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টে কড়া প্রশ্নের মুখে পড়তে হলো রাজ্য সরকারকে। রাজ্যে সিভিক ভলান্টিয়ার নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তী শুনানিতে রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টে পেশ করতে হবে বলে গতকাল প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছেন। আমি এখানে শীর্ষেন্দুদার কাছে এটা জানতে চাইছি, গতকাল শীর্ষ আদালতে একটা খুব ইন্টারেস্টিং মন্তব্য করেছেন যে এটা একটা সুন্দর ব্যবস্থা যেখানে রাজনৈতিক মদতপুষ্ট ব্যক্তিদের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নিয়োগ করা হচ্ছে। হ্যাঁ, মহামান্য প্রধান বিচারপতি কালকে কয়েকটা অবজারভেশনে বলেছেন যে প্রথম বলেছেন যে আর্থিক দুর্নীতি মামলায় বেশ কয়েকটি সিদ্ধান্ত এবং বিষয়কে গুরুত্ব দিয়েছে সিবিআই এই স্ট্যাটাস রিপোর্টে, প্রত্যেকটা জায়গায় কালকে কিন্তু উল্লেখ করেছেন। আর একটা কথা যে রেপ এবং মার্ডার শুধুমাত্র সঞ্জয় ছাড়া আরও কেউ যুক্ত আছেন কিনা সেই তদন্তও কিন্তু সিবিআই আবার চালিয়ে যাচ্ছেন, এটাও কিন্তু উল্লেখ করেছেন। তারপরে সিভিক ভলেন্টিয়ারের কথা উল্লেখ করেছেন। তিনি কিন্তু প্রথম দিন থেকেই যে নিরাপত্তার কথা বলে আসছিলেন যে চুক্তিভিত্তিক কর্মী হসপিটালে থাকবে না, সেই জায়গা থেকে কিন্তু গতকাল বলেছেন যে 6 দফা প্রশ্ন হলফনামায় রাজ্য সরকারকে জমা দিতে হবে যে সিভিক ভলেন্টিয়াররা কিভাবে নিয়োগ হয়, এই নিয়োগের যোগ্যতাটা কোথায়, এদের যে তথ্য সেটা কোথায় পাওয়া যায়। এই যে সঞ্জয় রায়কে যে গ্রেপ্তার করা হয়েছে এর আগে কিন্তু ওর বিরুদ্ধে একটা মামলা ছিল, কেস ছিল, তারপরেও তাকে সিভিক ভলেন্টিয়ার হিসেবে নিয়োগ করা হলো কি করে। এই জায়গাতে কিন্তু বারবার কিন্তু সুপ্রিম কোর্ট প্রশ্ন করেছেন যে ভলেন্টিয়ার সিভিক ভলেন্টিয়াররা কিভাবে বেতন পায়, সেই জায়গা থেকে তার বরাদ্দ কত হয়, বাজেটে কত বরাদ্দ হয় রাজ্য সরকার। একের পর এক প্রশ্ন তুলেছেন মাননীয় প্রধান বিচারপতি, যে উত্তরগুলো আগামী শুনানিতে রাজ্য সরকারকে দিতে হবে। দেবনানন্দা, একটা তথ্য আপনাকে দিই, 1,24,000 হচ্ছে সিভিকের সংখ্যা রাজ্যে, আর পুলিশের সংখ্যা হচ্ছে 79,032। মানে এখন প্রশ্ন হচ্ছে যে সিভিক পুলিশকে নিয়োগ করছে না পুলিশ সিভিককে নিয়োগ করছে, এটা বোঝা যাচ্ছে না। না সেটা নয়, কিন্তু এটাও সত্য, ঠিক হরিয়ানা ইলেকশনের আগে সেখানে চুক্তিবদ্ধ কর্মচারী আর পার্মানেন্ট কর্মচারী যে তথ্যটা বেরিয়েছিল তাতে চুক্তিবদ্ধ কর্মচারী ছিল 1,30,000-এর মতো আর পার্মানেন্ট 1 লাখেরও কম। কিন্তু এটাও তো এটা হলো বিজেপির ডবল রাজ্যে। প্রশ্ন হচ্ছে চুক্তিভিত্তিক শুধু পশ্চিমবঙ্গে বলা হয়, হরিয়ানা রাজ্যে এতদিন 5 বছরে চুক্তিভিত্তিক কর্মচারী পার্মানেন্টের থেকে বেশি, এটা তথ্যটা বেরিয়েছিল। সুতরাং শুধু তৃণমূলকে বলে গতকাল লাইভ স্ট্রিমিংটা আমি শুনছিলাম,
কোর্ট কতটা উদ্বিগ্ন, মানে দেশের শ্রেষ্ঠ কোর্ট সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এতটাই উদ্বিগ্ন যে উনি অনেকটা সময় নিয়ে ডিটেলস জানতে চেয়েছেন, এবং শুধু সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যা রিলেটেড কোয়েশ্চেন নয়, উনি জিজ্ঞেস করেছেন যে কিভাবে এদের রিক্রুট করা হয়, আদৌ ব্যাকগ্রাউন্ড চেক হয় কিনা। তখন রাজ্যের তরফ থেকে আইনজ্ঞ যিনি ছিলেন উনি বলেছেন যে না, এটাও আউটসোর্স। তখন উনি বলেছেন একটা খুব ইম্পর্টেন্ট কথা, যে সন্দীপ রায়ের মতন একজন সিভিক ভলেন্টিয়ার, তার এতটাই অ্যাক্সেস যে সে একেবারে সেমিনার রুমে ঢুকে, সঞ্জয় রায় ঢুকে একদম সেমিনার রুমে এরম এত বড় কাণ্ড ঘটিয়ে বেরিয়ে এলো, সে পুলিশ ব্যারেক্সে থাকে, পুলিশের বাইক ব্যবহার করে, অথচ রাজ্য সরকার এই জায়গা থেকে সঞ্জয় রায়কে কেন্দ্র করে অনেকগুলো প্রশ্ন সামনে আসছে। মনন্দাদি, গতকাল রাকেশ দ্বিবেদী রাজ্য সরকার আইনজীবী তিনি বলছেন যে অভিযুক্ত সঞ্জয় রায় প্রাইভেট সিকিউরিটি এজেন্সি রেগুলেশন অ্যাক্ট 2005-এ নিয়োগ হয়নি, এই আইনেই দেশের সব হাসপাতালে নিয়োগ করা হয়। সঞ্জয় রায় নিয়োগ হয়েছে পুলিশ প্রশাসনের নির্দেশে, রাজ্যের আইনজীবী বলছেন। এই যে সিভিক ভলেন্টিয়ার শুধু নয়, মানে এটা শুধু পুলিশের ক্ষেত্রে নয়, প্রতিটি ক্ষেত্রেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই কন্ট্রাকচুয়াল ব্যাপার। যখন অগ্নিবীরের ক্ষেত্রেও হয়েছে, আমরা কিন্তু বলেছি যে এটা ঠিক না, ভারতীয় সেনাবাহিনীতে কেন কন্ট্রাকচুয়াল সৈনিক থাকবে, ঠিক একই ব্যাপার। বিশেষ করে সরকারি ক্ষেত্র, যখন একজনকে নিয়োগ করা হচ্ছে, একটু আগেই শীর্ষেন্দু বলল যে ওর একটা পাস্ট রেকর্ড আছে, সেটা দেখা হচ্ছে না। আর এই সঞ্জয় রায় তো ইনফ্যাক্ট একটা মানসিক রোগী, পারভার্টেড মানসিক রোগী, সে সুস্থই নয় মানসিকভাবে, তাকে পুলিশের মতো একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হচ্ছে, এবং সে ভাব করছে যেন সে ফুল টাইম একটা পুলিশের বড় কর্তা। সে বাইক নিয়ে ঘুরে বেড়ায়, হসপিটালে তার অবাধ প্রবেশ, যখন তখন সে ঢুকতে পারে, এবং এত বড় ঘৃণ্য অপরাধ সে করতে পারে। তার মানে তার ক্ষমতাটা তুমি চিন্তা করো। সিভিক নিয়োগ নিয়ে একাধিক প্রশ্ন দেশের শীর্ষ আদালত করেছে, সেই উত্তরগুলো আগামী দিনে আগামী শুনানিতে রাজ্য সরকার কি দেয় অবশ্যই সেটা যেমন দেখা যাচ্ছে। একই সঙ্গে রাজ্য প্রশাসন, পুলিশ প্রশাসন ক্ষমতার অপব্যবহার করছে বলে বারবার যে অভিযোগ উঠছে, সেখান থেকে আগামী দিনে কোনো পরিবর্তন হয় কিনা সেটাও খুব গুরুত্বপূর্ণ এই মুহূর্তের যাবতীয় পরিস্থিতির বিচারে। আপনাদের সবাইকে ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য। আজকের অনুষ্ঠান এ পর্যন্তই।